নিজেরা টাকা খরচ করে একটা বাঁশের সাঁকো, প্রায় 100 ফুট লম্বা বাঁশের সাঁকো তৈরি করেছেন। কি করবেন, পারাপার করতে হবে যে, কারণ ওই সাঁকোর উপর প্রায় 30,000 মানুষ নির্ভরশীল। জোয়ার এলে আবার সেই সাঁকো যায় ডুবে। একটা স্থায়ী সেতু মিলবে না ওদের? কোথায় আটকাচ্ছে? এমন এমন কোথায় সমস্যা হচ্ছে যার জন্য একটা স্থায়ী সেতু করা যাচ্ছে না? ওই 30,000 মানুষ যারা যাওয়া আসা করেন নিয়মিত, একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে, দুর্ঘটনাও তো ঘটছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কেন একটা স্থায়ী সেতু হচ্ছে না এখানে? হ্যাঁ দেখো, সেটাই কিন্তু গ্রামবাসীদের প্রথম প্রশ্ন। কারণ বেশ কয়েক বছর ধরে কিন্তু এই পরিস্থিতি হয়ে চলেছে। একদিকে পাথর প্রতিমা দুর্গাচুটি গ্রাম পঞ্চায়েত, অন্যদিকে হচ্ছে গোপালনগর গ্রাম পঞ্চায়েত। দুটি গ্রাম পঞ্চায়েতে প্রতিনিয়ত প্রচুর মানুষ যাওয়া আসা করে। সব থেকে বড় কথা, স্কুলের বাচ্চারা যাওয়া আসা করে এবং প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটে। কিন্তু বারে বারে পঞ্চায়েত থেকে শুরু করে, পঞ্চায়েতের তরফ থেকে, ব্লক অফিস থেকে শুরু করে এসডিও, বিভিন্ন জায়গায় কিন্তু জানানো হয়েছে, কোনো রকম কাজ হয়নি। তবে স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, যে যেহেতু সিপিএম এবং কংগ্রেসের জোট হচ্ছে গ্রাম পঞ্চায়েত, সেই কারণে হয়তো প্রশাসনের তরফ থেকে কিন্তু ওই গ্রাম পঞ্চায়েতের যে উন্নয়নের কাজ, যে একটি গুরুত্বপূর্ণ সেতুর প্রয়োজন, সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে, সেটা কিন্তু করা হয়নি, এমনটাই কিন্তু গ্রামবাসীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। তার পাশাপাশি এই সেতুটি কিন্তু বেশ কয়েক বছর আগে ভেঙে গিয়েছিল, কিন্তু গ্রামবাসীরা নিজেরাই সেই সেতুটিকে মেরামত করে এবং আপাতত কোনো রকম জীবনের ঝুঁকি নিয়ে কোনো রকম ভাবে কিন্তু যাওয়া আসা চলছে। কিন্তু প্রায়শই দুর্ঘটনা ঘটছে। গ্রাম পঞ্চায়েতকে তো এই সাঁকো কানেক্ট করে, এই গ্রাম পঞ্চায়েতগুলি কাদের? হ্যাঁ দেখো, গোপালনগর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হলেও দুর্গাচুটি গ্রাম পঞ্চায়েত কিন্তু কংগ্রেস এবং সিপিএমের জোট রয়েছে এবং সেই কারণেই স্থানীয় বাসিন্দারা যেটা মনে করছেন যে হয়তো এই জোট থাকার কারণে বিরোধীদের শুনুন একবার। গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়েছি, বিডিওতে জানিয়েছি, কোনো সুরাহা হয়নি। বলছে হবে, চেষ্টা করছি, এইভাবে এড়িয়ে যাচ্ছে। আমাদের ধারণা যে আমরা বিরোধী অঞ্চল বলে হয়তো ওরা আমাদেরকে এড়িয়ে যাচ্ছে। পাথর প্রতিমার বিধায়ক অবশ্য আশ্বস্ত করেছেন যে খুব দ্রুতই একটা সমাধান বের করা হবে। এটাও আমরা বিভিন্ন ভাবে পরিকল্পনা গ্রহণ করে দিয়ে রেখেছি। আশা করা যায় আমাদের কথাকে রক্ষা করার জন্য যেটুকু উদ্যোগ গ্রহণ করা দরকার, এই উদ্যোগ এবং প্রসেস আমরা নিচ্ছি। আশা করা যায় এই সংযোগ সাধনের জন্য যেটা করার দরকার আমরা করতে পারবো। দীঘায় অবনী সামন্তর বাড়ির কথা বলছিলাম আপনাদের। মহা ধুমধাম, এখন অতিথি এসেছে তো, আর সেই অতিথিকে দেখতে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। পুজো হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে। দীঘার অবনী সামন্তর বাড়ি গতকাল যখন কাঠের প্রতিমা ভেসে আসে নবনির্মিত ঘাটে, তখন সেই কাঠের প্রতিমা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। 2 ফুটের এই মূর্তি, সেই মূর্তির দায়িত্ব স্থানীয় বাসিন্দা অবনী সামন্তর, যার বাড়িতে রয়েছে জগন্নাথ মূর্তি। পুজো হলো, ভোগ নিবেদন হলো, আর এই জগন্নাথ মূর্তি দেখতে প্রচুর মানুষের ভিড়। সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী পঙ্কজ। কি অবস্থা পঙ্কজ? দেখো অতনুদা, তুমি কিন্তু জানো যেখানে গতকাল যে নবনির্মিত দীঘা যে জগন্নাথ ধাম রয়েছে, তার অপোজিট সাইডে যে সমুদ্র সৈকত রয়েছে, দীঘার সৈকত সমুদ্রে, যেখানে মাইতি ঘাট নামে পরিচিত, সেই মাইতি ঘাটে কিন্তু ভেসে এসেছিল জগন্নাথের কাঠের একটি মূর্তি। প্রায় 2 ফুট উচ্চতা, নিম কাঠের তৈরি, এবং জগন্নাথ মূর্তি যেই রকমইভাবে কারুকার্য করা থাকে সেই রকমইভাবে কিন্তু কারুকার্য রয়েছে। সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা সেই মূর্তি তুলে নিয়ে এসে যেখানে বিচে রাখেন এবং বেলা গড়ার সঙ্গে সঙ্গে রাত হতেই কিন্তু প্রশাসনরা তৎপর হয়। তারপরে কিন্তু প্রশাসনরা সঙ্গে থেকে, যেখানে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক সব পুলিশ প্রশাসন থেকে কিন্তু একজন স্থানীয় বাসিন্দা অবনী সামন্তকে দায়িত্ব দেওয়া হয় পুজো অর্চনা করার জন্য। সেক্ষেত্রে অবনী সামন্ত সেই মন্দিরের পিছনে তার বাড়ি, দীঘার যে নবনির্মিত জগন্নাথ মন্দির রয়েছে তার মন্দিরের পিছনেই কিন্তু বাড়ি। গ্রাম রয়েছে কিন্তু ভোগী ব্রহ্মপুর। তার বাড়িতে জগন্নাথ
মূর্তি নিয়ে গিয়ে কিন্তু শুদ্ধিকরণ করে তাকে কিন্তু পূজা অর্চনা করে এবং পূজা অর্চনা করার পরে কিন্তু ভোগও নিবেদন করে। নিবেদন করার পরে কিন্তু স্থানীয়বাসীরা যখন এই খবর শোরগোল শুরু হয়ে যায়, যখন চাউর হয় এলাকায়, তখনই কিন্তু তার বাড়িতে কিন্তু ঢল নেমে যায় ঠাকুর দেখতে এবং প্রসাদ খাওয়ার জন্য কিন্তু পর্যটক সহ এলাকার মানুষ কিন্তু আসেন। যথারীতি সেই অবনী সামন্ত শুদ্ধিকরণ করে তার পূজা অর্চনা এবং ভোগ নিবেদন করে, যা নিয়ে কিন্তু শোরগোল শুরু হয়েছে সৈকত সরণি দীঘায়। তুমি জানো যে ইতিমধ্যে যেখানে আর কয়েকদিন বাকি রয়েছে নবনির্মিত জগন্নাথ মন্দির উদ্বোধন। আচ্ছা, অমনি সামন্ত কি বলছেন, এলাকার মানুষ কি বলছেন, একবার শোনা যাক। হ্যাঁ, মহাপ্রভু যখন পাওয়া গেছেন সেখানে মন্দির ট্রাস্ট বলে দিল যে আমরা এখন রাখতে পারছি না। আমি নিয়ে এলাম বাড়িতে, পুজো পাঠ করে সবার সামনে প্রসাদ বিতরণ করলাম, বাড়িতে প্রতিষ্ঠা করলাম। যেহেতু আমার ঘরে রাধা গোবিন্দ নিত্য পূজা সেবা দেওয়া হয়, সেই হিসাবে আমি নিয়ে এলাম যে জগন্নাথ মহাপ্রভুর নিত্য সেবা হবে। কতটা আনন্দ লাগছে? হ্যাঁ, অবশ্যই আনন্দ তো, মনের আনন্দ তো লাগছে, বাড়ির সবাই আনন্দিত। এতে সুপ্রিম কোর্ট থেকে, নয়াদিল্লি থেকে খবর আসছে, মুর্শিদাবাদ নিয়ে 355 যে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই আবেদন খারিজ করে দেওয়া হলো। রাষ্ট্রপতিকে কোনো নির্দেশ দিতে রাজি নয় আদালত। কি হলো সওয়াল জবাব, কি বা নির্দেশ, জানবো। মৈত্রেয়ী রয়েছেন নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রেয়ী, অথবা দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই সওয়াল জবাব। তার কারণ মুর্শিদাবাদের হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে সর্বোচ্চ আদালতে একাধিক মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি মামলা যেটি দেবদত্ত মাঝিদ নামে এক ব্যক্তি তিনি করেছিলেন সর্বোচ্চ আদালতে। সেখানে তার মূল মামলাটি ছিল যে প্রধান বিচারপতির প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের কমিটির মাধ্যমে তদন্ত করা হোক এই মুর্শিদাবাদের যে হিংসার ঘটনা রয়েছে তা নিয়ে। আজকে তার আইনজীবী আরো দুটি অংশ তারা অ্যাডিশন করতে চান এবং সেখানে তারা উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গে 355 ধারা জারি করা হোক এবং পাশাপাশি মুর্শিদাবাদের যে সমস্ত আক্রান্ত এলাকা রয়েছে সেখানে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশ দিক শীর্ষ আদালত। আজকে বিচারপতি বি.আর. গাভাই এবং অগাস্টিন জর্জ মাসির এজলাসে এই মামলা মেনশন করেন দেবদত্ত মাঝিদের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন এবং তার পরিপ্রেক্ষিতেই সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ। তাদের অবজারভেশন যে ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আইনসভার যে এখতিয়ার রয়েছে তার মধ্যে সর্বোচ্চ আদালত হস্তক্ষেপ করছে। ফলে রাষ্ট্রপতিকে 355 ধারা জারির ক্ষেত্রে কোনো রকম নির্দেশ দিতে রাজি নয় সর্বোচ্চ আদালত এবং সেই পরিপ্রেক্ষিতেই এই যে মেনশন করা হয়েছিল সেই মেনশনকে খারিজ করে দিয়েছে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো যে এই যে মামলাটি, অর্থাৎ প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের কমিটির নেতৃত্বে তদন্ত হোক, সেই মামলার শুনানি আগামীকালের জন্য ধার্য রয়েছে এবং আজকেও কিন্তু অপর একটি মামলা রয়েছে যেখানে সর্বোচ্চ আদালতের নজরদারিতে তদন্ত হোক এবং রাজ্যের তরফ থেকে আইনসভার আইন শৃঙ্খলার রিপোর্ট চাওয়া হোক। সেই মামলাটির বিচারপতি সূর্যকান্ত বেঞ্চে তালিকাভুক্ত রয়েছে আর অল্প কিছু সময়ের মধ্যে সেই মামলা খবরও আমরা আসবো। তবে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে বড় খবর, 355 জন্য যে আবেদন, মুর্শিদাবাদ নিয়ে 355 এই আবেদন সুপ্রিম কোর্টে খারিজ। রাষ্ট্রপতিকে কোনো নির্দেশ দিতে রাজি নয় আদালত। হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ খবর, হাইকোর্ট থেকে এবার গুরুত্বপূর্ণ খবর। হাইকোর্ট চত্বর থেকে